ড্রামা শুরু হয় সজিন নামের একটা মেয়েকে দেখিয়ে। এখনো পর্যন্ত সে একাধিক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু প্রত্যেকবারেই তার বয়ফ্রেন্ডরা তাকে ঠকিয়েছে। তবে তা সত্ত্বেও সে হার মানেনি। তার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন সে অবশ্যই তার আসল জীবনসঙ্গীকে খুঁজে পাবে। তাই সে ভালোবাসার এই যুদ্ধটি জেতার জন্য নিজেকে কিছুটা সময় দেওয়ার পরিকল্পনা করে। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়, আর সজিন তার অক্লান্ত পরিশ্রম এবং হার না মানার অদম্য জেদকে কাজে লাগিয়ে অদ্ভুত এক জিনিস আবিষ্কার করে। অর্থাৎ সে একটি রিসার্চের মাধ্যমে জানতে পারে প্রত্যেকটি মানুষ তার জন্মের পর থেকে এমন একজন জীবনসঙ্গীর সঙ্গে যুক্ত থাকে যাকে ভাগ্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। সে আরো বলে ওই সঙ্গীর সাথে তার নেচার এবং ইন্টারেস্টের পাশাপাশি ডিএনএও সম্পূর্ণভাবে মিলে যায়। তাই আপনি যদি নিজের আসল জীবনসঙ্গীকে খুঁজে পেতে চান, তাহলে শুধুমাত্র তার ডিএনএ ডিকোড করতে হবে। এটা বলেই সজিন সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিদের একটা ডেমো দেখানোর জন্য নিজেই নিজের ডিএনএ অ্যানালাইসিস করতে শুরু করে। আর সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে সে জানতে পারে তার জীবনসঙ্গীর উচ্চতা তার থেকেও অনেক বেশি। এছাড়াও তার ডবল আইল্যান্ডস এবং মাথায় ঘন চুল রয়েছে। এইভাবেই সে বুক ভর্তি কনফিডেন্স নিয়ে সবার সামনে নিজের আবিষ্কারটা রিপ্রেজেন্ট করে। তার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা মানুষ যদি এইভাবেই নিজেদের ডিএনএ ডিকোড করে জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করে, তাহলে তারা কখনোই ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবে না। দেখা যায় সে এটা বলা মাত্রই বিশাল উচ্চতা সম্পন্ন এক ব্যক্তি ফুলের তোড়া হাতে নিয়ে ধীরে ধীরে হলের দরজাটা ওপেন করে। সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে দেখা মাত্রই সজিন বুঝতে পারে এই ব্যক্তিই হলো তার জীবনের সেই একমাত্র জীবনসঙ্গী। তাই সজিন কৌতূহলবশত দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির মুখটা ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু হলে লাইট কম থাকার কারণে সে ওই ব্যক্তির মুখটা স্পষ্টভাবে দেখতে পায় না, যে কারণে সে বেশ প্যানিক হয়ে ওঠে। আর একই সাথেই তার ঘুম ভেঙে যায়। বোঝা যায় এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল সবটাই সে তার স্বপ্নের মধ্যে কল্পনা করছিল। এমন অদ্ভুত একটা স্বপ্নের কারণে সজিন নিজেও মনে মনে বেশ খুশি হয়। তবে পরক্ষণেই তার মনে পড়ে আজ তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার ডেট রয়েছে। তাই সে সাথে সাথেই রেডি হয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। তারপর নিজের ব্যাগ থেকে অদ্ভুত এক লিকুইড বের করে বয়ফ্রেন্ডকে দেখায় এবং চোখ ভর্তি আত্মবিশ্বাস নিয়ে বলে, এই মেডিসিনটা আমি অনেক রিসার্চ এবং এক্সপেরিমেন্টের ফলস্বরূপ তৈরি করেছি। আশা করছি এটা রেগুলার ব্যবহার করলে তোমার মাথা আবারও ঠিক আগের মতোই চুলে পরিপূর্ণ হয়ে উঠবে। সে আরো বলে যদিও এটা বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হয়, তা সত্ত্বেও এর কার্যকারিতা সত্যি অনেক ভালো। এই সবকিছু শোনার পর সজিনের এক্স বয়ফ্রেন্ড রেগে গিয়ে তার সঙ্গে ব্রেকআপ করতে চায়, কারণ সজিনের এইসব রিসার্চ সংক্রান্ত পাগলামিতে সে বিরক্ত হয়ে উঠেছে। সে তাকে বলে, তুমি সবসময় আমার ডিএনএ সংক্রান্ত টেস্টের জন্য মাথার চুল এবং নাকের ময়লা থেকে শুরু করে কানের ভ্যাক্সের মতো ময়লা জাতীয় পদার্থগুলোকেও সংগ্রহ করে থাকো, যা আমার একদমই পছন্দ নয়। আর শুধু আমি নয়, যে কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা খুবই জঘন্য একটা ব্যাপার। তাই আমার পক্ষে তোমার সঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব নয়। সবকিছু শোনার পর সজিন তাকে বলে, তুমি ভুল ভাবছো, আমি এইসব যা কিছুই করছি সবটাই তোমার জন্য। আসলে আমি চেয়েছিলাম তোমার ডিএনএ অ্যানালাইসিস করে এমন একটা প্রোডাক্ট বানাতে যেটা পুনরায় তোমার মাথার চুল ফিরিয়ে আনতে পারে। এটা বলেই সে ওই মেডিসিনটা শক্ত করে চেপে ধরে এবং তারপর বয়ফ্রেন্ডকে অনুরোধ করে বলে সে যেন এইভাবে তাকে ছেড়ে না যায়। তবে এর বিনিময়ে তার বয়ফ্রেন্ড তাকে আরো কথা শোনায়। সে বলে, আমি এমন কাউকে নিজের লাইফ পার্টনার হিসাবে বাঁচতে চাই যে শুধুমাত্র আমাকে ভালোবাসবে, আমার চুলকে নয়। এটা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। আর সজিন অবাক হয়ে সেই মেডিসিনটা হাতে নিয়ে ওখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সজিন কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে রেস্টুরেন্টের বাইরে চলে আসে। তারপর তার বয়ফ্রেন্ডের পদ আটকে কাঁদতে কাঁদতে বলে, আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আমার পুরো পরিবারের বিরোধিতা করেছি, আর আজ তুমি সামান্য একটা বিষয় নিয়ে এইভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এইভাবেই তারা দুজন যখন একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, তখন পাশ থেকেই গাড়িতে বসে থাকা ইনবো নামের এক ব্যক্তি চোখে সানগ্লাস পরে তাদের এই ঝগড়াটার মজা নিচ্ছিল। ইনবো এমন একজন ব্যক্তি ছিলেন যার সৌন্দর্য এবং টাকার পেছনে মেয়েরা মৌমাছির মতো ঘুরে বেড়াতো। সে ছিল শহরের সবথেকে বড় হসপিটালের ডাইরেক্টরের ছেলে, যে কারণে তার মোট গার্লফ্রেন্ডের হিসাব করা খুবই কঠিন একটা ব্যাপার। তবে সত্যি বলতে এতগুলো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কেউ কখনোই তার মন জয় করতে পারেনি, কারণ ইনবো খুব স্ট্রিক্ট একজন মানুষ। কেউ তাকে কন্ট্রোল করুক সেটা সে মোটেই পছন্দ করে না। এমনকি কোনো মেয়েকে দেখে তার যদি ভেতর থেকে ফিলিংস না আসে, তাহলে সে তার সঙ্গে ওই মুহূর্তেই ব্রেকআপ করে নেয়। এখান থেকে সিন পুনরায় ওই দিনের ঘটনায় ফিরে আসে। জানা যায় ইনবো তার গার্লফ্রেন্ডকে পার্টি থেকে নিয়ে যাওয়ার জন্য ওই জায়গায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আসলে তার গার্লফ্রেন্ড ওই দিন তার কথা অমান্য করে পার্টিতে গিয়েছিল। এমনকি সে তাকে তৎক্ষণাৎ পার্টি থেকে বেরিয়ে আসতে বললেও মেয়েটি তার কথা ইগনোর করে ফোনটা কেটে দেয়। তাই ইনবো রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে ওই মেয়েটার জন্য 30 মিনিট অপেক্ষা করবে, আর তার মধ্যে সে যদি বাইরে না আসে তাহলে সে পার্মানেন্টলি ওই মেয়েটার সঙ্গে ব্রেকআপ করে নেবে। এইসব ভাবতে ভাবতেই সে লক্ষ্য করে সজিন নামের সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের কারণে
এতটাই ভেঙে পড়েছিল যে পেছন থেকে আসা বাইকটাকেও সে লক্ষ্য করেনি। বাইকটা যখন তাকে প্রায় ধাক্কা মারতেই যাচ্ছিল তখন ইনবো তাকে সাবধান করার জন্য নিজের গাড়ির হেডলাইটটা অন করে দেয়, যার ফলে সজিন চমকে গিয়ে রাস্তা থেকে সরে যায়। এদিকে 30 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও ইনবোর গার্লফ্রেন্ড বাইরে না আসায় সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার সময় সে সজিনের পাশে গাড়ি থামিয়ে তার এমন বেপরোয়া স্বভাবের জন্য তাকে অনেক কথা শোনায়। পরের দিন সকালে ইনবো যখন হসপিটালে যাচ্ছিল তখন তার কাছে গতকাল রাতের সেই গার্লফ্রেন্ডের ফোন আসে। মেয়েটি তাকে বলে, গতকাল রাতে যেহেতু তুমি আমাকে আনতে আসোনি তাই শাস্তিস্বরূপ তোমাকে এখনই আমার সঙ্গে দেখা করতে হবে। কথাটা শোনা মাত্রই ইনবো মৃদু একটা হাসি দিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয়। মেয়েটি এক মুহূর্তের জন্য ইনবোর এইসব কথা শুনে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ গতকাল রাত অবধি যে ছেলেটা তার এত খেয়াল রাখতো সে যে এত সহজে তাকে ছেড়ে দিতে পারে সেটা সে কখনো কল্পনাও করেনি। এরপর ইনবো মেয়েটার মুখের ওপর কলটা কেটে দিয়ে হসপিটালের ভেতরে চলে আসে এবং সেখানে উপস্থিত নার্সদের কাছ থেকে কফি নিয়ে তাদেরকে ফ্লার্ট করতে শুরু করে। সত্যি বলতে ইনবো এবং সজিনের সদ্য ব্রেকআপ হলেও তাদের মানসিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ছিল। অর্থাৎ ইনবো ব্রেকআপের পর সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও সজিন ভেতর থেকে একদমই ভেঙে পড়ে, যার ফলে খাওয়া দাওয়া এবং কাজকর্ম কোনো কিছুতেই তার মন বসত না। তবে অবাক করার বিষয় হলো সে এখনো পর্যন্ত বিশ্বাস করে তার বয়ফ্রেন্ড কোনো মতেই তাকে ছেড়ে যেতে পারবে না। সে নিজের ভুলটা বুঝতে পেরে আবারও তার কাছেই ফিরে আসবে, কারণ সজিনের রিসার্চ অনুসারে তাদের দুজনের জিন সম্পূর্ণ একই রকম ছিল। হতে পারে এর মধ্যে সে অন্য কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করবে, কিন্তু তারপরেও সে শেষমেশ তাদের সঙ্গে ব্রেকআপ করে পুনরায় সজিনের কাছেই ফিরে আসবে। সজিন যখন এইসব নিয়েই চিন্তিত ছিল তখন হঠাৎ করেই তার পাশে বসে থাকা ফিমেল কলিগ চিৎকার করে ওঠে। আসলে সজিনের এক্স বয়ফ্রেন্ডের জিন রিপোর্ট অ্যানালাইসিস করে ওই কলিগ জানতে পারে তার মধ্যে প্লেবয় সংক্রান্ত জিন রয়েছে। এমনকি সে আরো বলে সজিনের এর আগে যতজন বয়ফ্রেন্ড ছিল তাদের মধ্যেও এই একই রকম জিন উপস্থিত রয়েছে, যা শুনে সজিনের মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে এতদিন ধরে সে যাদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছে তারা প্রত্যেকেই এক একজন প্লেবয়। এইসব জানার পর সজিন নিজের মন ঠিক করার জন্য একটা বারে এসে ড্রিঙ্কস করতে শুরু করে, আর সেখানেই তার দেখা হয় ইনবোর এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে। সেও ইনবোর সাথে ব্রেকআপের দুঃখে ওই বারে এসে ড্রিঙ্কস করছিল এবং একই সাথেই অকথ্য নোংরা ভাষায় ইনবোকে গালাগালি দিচ্ছিল। তার মনের সমস্ত দুঃখ শোনার পর সজিন ঠিক করে সে ওই মেয়েটিকে তার বয়ফ্রেন্ডের থেকে ন্যায় পেতে সাহায্য করবে, আর এই উদ্দেশ্যেই সে তার নেশাইমত্ত বান্ধবী এবং ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে ইনবোর বাড়িতে চলে আসে। এই সময় ইনবো নিজের রুমে বসে পাজেল সলভ করছিল, তবে দরজায় বেশ কয়েকবার নক করার শব্দ পেয়ে সে বিরক্ত হয়ে দরজাটা ওপেন করতেই তার এক্স গার্লফ্রেন্ড নেশাগ্রস্ত অবস্থায় তাকে জড়িয়ে ধরে এবং হাত জড়ো করে নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার অনুরোধ করে। অন্যদিকে দেখা যায় সজিন তাকে সাহায্য করার জন্য তার সঙ্গে আসলেও অত্যাধিক নেশার কারণে সে নিজেকে সামলাতে না পেরে বাড়ির বাইরেই বসে পড়ে। তবে তারপরেও সে কোনো রকমের মনোবল নিয়ে আবারও উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে রুমের ভেতরে প্রবেশ করে। এদিকে ইনবো তার এক্স গার্লফ্রেন্ডের উপর বিরক্ত হয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, যে সমস্ত মেয়েরা তোমার মতো নাটক করে তাদেরকে আমি মোটেও পছন্দ করি না। তবে তার গার্লফ্রেন্ড কোনো কথাই শুনতে চায় না। সে চিৎকার করে বলতে থাকে, তুমি যেখানেই যাও তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে, কারণ আমি তোমার একমাত্র ডেস্টিনি। কিন্তু ইনবো তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে এমন ধরনের কোনো ডেস্টিনির উপর বিশ্বাস করে না, কারণ এই ডেস্টিনির বাহানা তারাই দেয় যাদের মধ্যে আত্মবিশ্বাসের কমতি রয়েছে। দেখা যায় সে এটা বলা মাত্রই দূরে দাঁড়িয়ে থাকা সজিন প্রচন্ড রেগে যায়, কারণ এই ডেস্টিনি সংক্রান্ত বিষয়ে সে চোখ বন্ধ করে ভরসা করে। সজিন রাগ সামলাতে না পেরে নিজের চুল থেকে চপস্টিকটা বের করে নেয়, তারপর সেটা দিয়ে ইনবোর দিকে ইশারা করে বলে, তুমি একজন কাপুরুষ, কারণ তুমি মহিলাদের সম্মান করতে জানো না। এটা বলার পরেই সে তার হাতে থাকা চপস্টিক দুটো মাটিতে ফেলে দেয়। তারপর নিজের পকেট থেকে চুল গজানোর সেই মেডিসিনটা বের করে ইনবোর দিকে দৌড়ে এসে সেটা স্প্রে করে দেয়। ইনবো তার এমন অদ্ভুত আচরণ দেখে প্রচন্ড ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে নিজেকে সেভ করতে গিয়ে নিজের সাজানো সেই পাজেলটা ঘেঁটে ফেলে। তবে এতেও কোনো লাভ হয় না, কারণ সজিনে স্প্রে করা ওই চুল গজানোর মেডিসিনটা সম্পূর্ণ তার বাঁদিকের গালে এসে পড়ে। ইনবো মনে করে সজিন হয়তো তার গালে কোনো বিষ প্রয়োগ করেছে, তাই সে ভয় পেয়ে সেখানে বসেই চিৎকার করতে শুরু করে। তার চিৎকারের আওয়াজ শুনে সজিনের বান্ধবী ভেতরে দৌড়ে আসে এবং সজিনকে টানতে টানতে সেখান থেকে বাইরে নিয়ে যায়। তারা সেখান থেকে চলে গেলেই ইনবো তাড়াতাড়ি করে বাথরুমে এসে নিজের মুখটা ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে। তারপর সজিনে স্প্রে করা ওই লিকুইডটা হাতে নিয়ে বোঝার চেষ্টা করে ওর মধ্যে বিষাক্ত কিছু রয়েছে কিনা। বেশ কিছুক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণের পর সে কনফার্ম হয় এটা কোনো বিষাক্ত লিকুইড নয়, তাই সে শান্ত হয়ে সেটা রেখে দেয়। এরপর সে হাতে গ্লাভস পরে তার বাড়িতে পড়ে থাকা সজিনের জুতোটা একটা প্যাকেটের মধ্যে তুলে রাখে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভবিষ্যতে এই মেয়ে যেন আর কখনোই তার সামনে না আসে। পরের দিন সকালে সজিনের ঘুম ভাঙলে সে গতকাল রাতের সমস্ত কথা ভুলে যায়। তার শুধু এটুকুই মনে ছিল যে তার বান্ধবী তাকে জোর করে লিফটে তুলেছিল, তাই সে তার বান্ধবীকে আগের দিনের ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তার বান্ধবী তাকে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর সজিন বেশ ঘাবড়ে যায়, কারণ সে তো নিজের অজান্তেই ইনবোর মুখে ওই চুল গজানোর ঔষধটা স্প্রে করে দিয়েছিল। এদিকে ইনবো যখন ঘুম থেকে ওঠার পর আয়নাতে নিজের মুখ দেখে
দেখে তখন সে লক্ষ্য করে আগের দিন সজিন তার গালের ঠিক যেই জায়গাতে ওই মেডিসিনটা স্প্রে করেছিল সেখানে বেশ কিছু দাড়ি বেরিয়েছে। ফলে সে বুঝতে পারে সজিনের স্প্রে করা ওই লিকুইডটা আসলে চুল গজানোর মেডিসিন। অন্যদিকে সজিন যখন রাত্রে কাজ করে বাড়ি ফিরছিল তখন সে তার এক্স বয়ফ্রেন্ডকে নিজের এক কলিগের সঙ্গে দেখে প্রচন্ড কষ্ট পায়। তাই সে তার ওই বয়ফ্রেন্ডের সামনে এসে বলে, তুমি একজন প্লে বয়, মেয়েদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করাই তোমার উদ্দেশ্য। এছাড়াও সে আরো বলে, আমি গতকাল তোমার ডিএনএ অ্যানালাইসিস করেছি আর সেখান থেকে পাওয়া রিপোর্ট অনুসারে তোমার মধ্যে হেয়ার লস জিন রয়েছে। তাই বিগত 3 বছরের মধ্যে তোমার সমস্ত চুল ঝরে যাবে, এমনকি বিয়ের পর তোমার সন্তানরাও এই একই জিন বহন করবে। এছাড়াও ভবিষ্যতে তোমার প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। এই সবকিছু বলার পর সে তাকে বলে, তোমার হয়তো এখন আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না, কিন্তু মনে রেখো ভবিষ্যতে তোমাকে এই সবকিছুই ফেস করতে হবে। দেখা যায় সজিনের এইসব কথা শুনে তার এক্স বয়ফ্রেন্ড তাকে চড় মারতে গেলে একটা ছেলে এগিয়ে এসে তার হাতটা ধরে নেয়। ছেলেটির নাম হলো কানহুন, সে সজিনের ছোটবেলার বন্ধু। তো যাই হোক, এরপর কানহুন সজিনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে আসে। তারপর তাকে সাবধান করে বলে, ভবিষ্যতে কারো সঙ্গে প্রেম করার আগে সেই মানুষটাকে একটু যাচাই করে নিও, যাতে বড় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। অন্যদিকে ইনবো ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করে তার বাম দিকের দাড়িগুলি আগের থেকে বেশ বড় হয়ে গেছে। তাই সে বিরক্ত হয়ে ওই দাড়িগুলিকে হাত দিয়ে টানতে শুরু করে। তবে বেশ কিছুক্ষণ চেষ্টার পরেও সে কোনো রকম ফল না পাওয়ায় ওই দাড়ি নিয়েই হসপিটালে চলে আসে। তারপর বাকি স্টাফদের থেকে কোনো রকমে ওই দাড়িগুলিকে লুকিয়ে নিজের কেবিনে এসে দরজাটা বন্ধ করে দেয় এবং তাড়াতাড়ি করে স্টিমার দিয়ে নিজের দাড়িগুলি কেটে ফেলে। তবে এরপরেও তার দাড়িগুলি সম্পূর্ণভাবে নির্মূল না হওয়ায় সে বুঝতে পারে তাকে এটা ঠিক করতে গেলে ওই বখাটে মেয়েটার সঙ্গে দেখা করতে হবে। কিন্তু আসল সমস্যা হলো সে ওই মেয়েটি সম্পর্কে কোনো কিছুই জানতো না, তাই সে মন থেকে প্রচন্ড নিরাশ হয়। তবে ঠিক এই সময়ে ভাগ্য তাদের দুজনকে আবারও দেখা করানোর একটা পথ তৈরি করে। অর্থাৎ সজিন তার সিনিয়রের কাছ থেকে একটা মেসেজ পায়, যেটাতে লেখা ছিল আজ একজন ডাক্তারের সঙ্গে তার মিটিং এর আয়োজন করা হয়েছে। মিটিং এর কথা শুনে সজিন প্রথমে বেশ বিরক্ত হয়, তবে শেষমেশ সে এক প্রকার বাধ্য হয়ে মিটিং এ অ্যাটেন্ড করার জন্য হলরুমে প্রবেশ করলেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়, কারণ তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে হলো সেই দিনের ওই মাতাল মেয়েটির বয়ফ্রেন্ড ইনবো। সজিন তাকে দেখা মাত্রই নিজের মুখটা লুকানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না, কারণ সে হলরুমে ঢোকা মাত্রই ইনবো তাকে দেখে ফেলেছিল। দেখা যায় ইনবো তাকে চিনতে পারলেও তার সঙ্গে এমনভাবে আচরণ করে যেন সে তাকে প্রথম দেখছে। তার এমন আচরণ দেখে সজিন ধারণা করে ইনবো হয়তো সত্যিই তাকে চিনতে পারেনি, তাই সে মনে মনে বেশ খুশি হয়। কিন্তু ইনবোর মনে অন্য কিছুই চলছিল। সে ভালোভাবেই জানতো কোনো রকম প্রমাণ ছাড়া ওই ঘটনার জন্য সজিনকে দোষারোপ করলে তার কথা কেউ বিশ্বাস করবে না। তাই সে কিছুদিন টাইম নিয়ে সজিনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার সিদ্ধান্ত নেয়। এরপর সে সজিনের সাথে তার গালে বাড়তে থাকা দাড়ি নিয়ে কথা বলতে শুরু করে। সজিন সবকিছু জেনেও না জানার নাটক করে তাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারে কি আর কারো এই ধরনের সমস্যা রয়েছে? প্রশ্নটা শুনে ইনবো একদমই চুপ হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে এই প্রশ্নের কি উত্তর দেব। তবে শেষমেশ মাথায় কোনো কিছু না আসায় সে তাকে কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করে, আমি শুনলাম তুমি নাকি চুলের গ্রোথ সংক্রান্ত কোনো একটা মেডিসিন নিয়ে রিসার্চ করছো। সজিন বলে, হ্যাঁ, অনেক পরিশ্রম এবং সাধনার ফলাফল স্বরূপ আমি ওই রিসার্চটা কমপ্লিট করেছি। রিসার্চ কমপ্লিটের পর আমি এই মেডিসিনটা একটা ইঁদুরের উপর ব্যবহার করেছিলাম। ফলস্বরূপ 7 ঘন্টার মধ্যেই ওই ইঁদুরের পুরো শরীরে খরগোশের মতো বড় বড় লোম তৈরি হয়েছিল। ইনবো তার এইসব কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসা করে, মানুষের ওপর এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে তার কি কোনো সাইড এফেক্ট হতে পারে? সজিন বলে, অবশ্যই, এই মেডিসিন ভুলভাবে ব্যবহার করলে তোমাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এটা শুধু মাথার চুল নয়, শরীরের অন্যান্য অংশের চুল বাড়তেও সাহায্য করে। কথাটা শোনা মাত্রই ইনবো ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু তা সত্ত্বেও সজিনের সামনে নিজেকে শান্ত দেখানোর জন্য সে মুখ ভর্তি হাসি নিয়ে তাকে বলে, বর্তমান সময়ে চুল বা দাড়ি ছোট করার একাধিক মডার্ন টেকনোলজি রয়েছে, তাই আমার মনে হয় না এটা খুব একটা বড় সমস্যা হতে পারে। এগুলো বলতে বলতেই তারা দুজন অফিস রুমে প্রবেশ করে। তারপর সবকিছু বাদ দিয়ে আসল টপিক নিয়ে কথা বলতে শুরু করে। অর্থাৎ ইনবো তাদের হসপিটালে ভর্তি জিনকিউন নামের এক প্রেগনেন্ট মহিলার রিপোর্ট দেখিয়ে বলে, এই মহিলার মধ্যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ধরা পড়েছে, যার ফলে তার গর্ভে থাকা সন্তান জন্মের আগেই মারা যেতে পারে। আর যদিও কোনো প্রকারে সে বেঁচে যায় তাহলে হয় পঙ্গু না হয় অ্যাবনর্মাল হবে। কথাটা শুনে সজিনের এমনই একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে যায়, তাই সে সাথে সাথেই ইনবোকে ওই সম্পূর্ণ ঘটনাটা বলতে শুরু করে। জানা যায় ওই মহিলা সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই জানতো যে তার সন্তানের আয়ু খুবই কম, তা সত্ত্বেও সে খুশি মনে তার সন্তানকে জন্ম দেয় এবং ওই দিনেই তার জন্মদিন পালন করে। এই ঘটনাটি বলার পর সজিন ইনবোকে বলে, একজন মায়ের কাছে তার বাচ্চাকে দেখতে পাওয়ার থেকে বড় সুখ আর কিছুই নেই, সেটা একদিনের জন্য হোক কিংবা সারা জীবনের জন্য। ইনবো এটা শোনার পর তাকে বলে, এই ঘটনায় বাচ্চার সাথে তার মায়ের জীবন
জীবনও ঝুঁকিতে রয়েছে, কারণ ওই মহিলার পালমোনারি হাইপোটেনশন রয়েছে, ফলে সন্তান প্রসবের সময় ওই মহিলার মৃত্যু হতে পারে। কথাটা বলার পরেই সে একবার সজিনের মুখের দিকে তাকিয়ে বলে, আমি একজন ডাক্তার, তাই আমার কাছে ইমোশনাল চিন্তাভাবনার কোনো মূল্য নেই, যে কোনো প্রকারে রোগীর প্রাণ বাঁচানোটাই আমার কর্তব্য। এটা বলেই ইনবো সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তবে যাওয়ার আগে সে সজিনের কাছ থেকে তার কন্ট্যাক্ট নাম্বার চায়, কারণ যে মেয়েটার জন্য তার মুখের আজ এই অবস্থা, সেই মেয়েটাকে সে এত সহজে হাতছাড়া করতে চায় না। তো যাই হোক, মিটিং শেষ করে সজিন তার পোষা কুকুরটাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় তাকে একটা পারফিউমের সেন্ট শুনিয়ে বলে, আমাকে তাড়াতাড়ি করে এমন সেন্ট ব্যবহারকারী কোনো ব্যক্তির কাছে নিয়ে চলো। দেখা যায় গন্ধটা পাওয়া মাত্রই কুকুরটি সামনের দিকে দৌড়াতে শুরু করে, আর সজিনও তার চেন ধরে একসঙ্গে দৌড়াতে শুরু করে। বেশ কিছু দূর আসার পর অবশেষে কুকুরটি টয়লেট করতে থাকা এক ব্যক্তির পেছনে গিয়ে দাঁড়ায়। সজিন ওই ব্যক্তিকে দেখে প্রচন্ড খুশি হয়, কারণ পেছন থেকে তাকে অনেক লম্বা চওড়া এবং হ্যান্ডসাম মনে হচ্ছিল। তবে টয়লেট শেষ করে ব্যক্তিটি তার দিকে ঘোরা মাত্রই সজিনের চোখ বড় বড় হয়ে যায়। আর এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ড্রামার পরবর্তী পর্ব দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।